হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডাব্লিউবি ক্যারিয়ার জোন অ্যান্ড ইজি ইংলিশ। আজ নতুন একটা পোয়েম, নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত। আজকের ক্লাস 11-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 11-এর একটা পোয়েম কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। এই কবিতাটা লাইন বাই লাইন অ্যানালাইসিস করব, সহজভাবে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। চলো শুরু করা যাক। ওয়ার্ডসওয়ার্থ ছিলেন রোমান্টিক পোয়েট, প্রকৃতিপ্রেমিক কবিও ছিলেন। 8 বছর বয়সে উইলিয়াম মাতৃহীন হন এবং 13 বছর বয়সে পিতার মৃত্যু হয়। দুই কাকার কাছেই মানুষ হন ওয়ার্ডসওয়ার্থ ভ্রমণ পিপাসু মানুষ ছিলেন। ওয়ার্ডসওয়ার্থের বোন ডরোথি সব সময় ওয়ার্ডসওয়ার্থের পাশেই থাকতেন। এই কবিতাটি একটি শহরকে নিয়ে, সেটা হলো লন্ডন। তিনি এক ভোরে লন্ডন শহরকে গভীরভাবে দেখেছিলেন, তারই অনুভূতি এই কবিতায় প্রকাশ পায়। এক সুন্দর সকালে কবি ফ্রান্স যাওয়ার সময় টেমস নদীর ওপর ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেই ব্রিজটা পার হওয়ার সময় লন্ডন শহরটাকে খুব কাছ থেকে উপলব্ধি করেছিলেন। সেটাই খুব সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে এই কবিতায়। এই কবিতাটিতে ওয়ার্ডসওয়ার্থ ইটালিয়ান সনেট ইউজ করেছেন, যার মধ্যে ফার্স্ট 8 লাইন্স অক্টেভ, রাইম স্কিম এ BBA, নেক্সট 6 লাইন্স সেস্টেট, রাইম স্কিম CD. চলো এবার লাইন বাই লাইন কবিতাটা আমরা অ্যানালাইসিস করব। দেখো প্রথমে কি আছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, দারুণ কথা। দেখো যে পৃথিবীর আর কিছু নেই আরও সুন্দর দেখানোর, অর্থাৎ কবির মতে যে পৃথিবীর এর থেকে ভালো দৃশ্য আর হয় না। আসলে কবি এক সুন্দর সকালে ওয়েস্টমিনস্টার ব্রিজ অতিক্রম করার সময় শহরের শান্ত, স্নিগ্ধ, মনোমুগ্ধকর পরিবেশ দেখে মোহিত হয়ে যান। তখনই বলেন, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। বুঝে যে এই দৃশ্য এড়িয়ে যাবে তার নিশ্চয়ই সৌন্দর্য বোধ নাই, তিনি একটা বোরিং পার্সন। এমন অপরূপ, হৃদয়স্পর্শী, মনোমুগ্ধকর, মনোরম পরিবেশ, হৃদয় সংবেদ্য এক দৃশ্য যে এড়িয়ে যাবে তার সৌন্দর্য বোধটাই নাই, কবি বলতে চাইছেন। চলো তার পরের লাইনে দেখি। দেখো কি আছে, দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার। বুঝি এই শহরটা যেন একটা পোশাক পরে আছে। কিসের পোশাক? দ্য বিউটি অব দ্য মর্নিং, সকালের সৌন্দর্যের পোশাক। কবি বিউটি অব দ্য সিটি বলেননি, বিউটি অব দ্য মর্নিং বলেছেন। সকালের যে অপরূপ দৃশ্য সেটা যেন কবি কল্পনা করেছেন, যেন এই শহরটা সকালের সৌন্দর্যের একটা পোশাক পরে রয়েছে। এত মনোরম, এত মনোমুগ্ধকর পরিবেশ। সাইলেন্ট, বেয়ার, শিপস, টাওয়ার্স, টুমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাইভ। নীরবতায় মোড়া সকাল, নিস্তব্ধ, কোলাহলহীন পরিবেশ, যখন কলকারখানার কাজ শুরু হয়নি। জাহাজগুলো নোঙর বাঁধা রয়েছে, উঁচু চোড়া রঙ্গশালা এবং উপাসনালয়, সমস্ত কিছুই যেন ঘুমিয়ে আছে, শায়িত আছে। ওপেন আন টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। যে সকালের নির্মল বাতাসে দূরে অবস্থিত সবুজ মাঠগুলি যেন প্রতীয়মান, এবং প্রভাত সূর্যের ঝলমলে আলোয় যেন লন্ডন শহরটির সৌন্দর্য বাড়িয়ে তুলেছে, যেন শহরটির প্রান্তর এবং আকাশের সঙ্গে মিলে মিশে গেছে। খুব সুন্দরভাবে, নিপুণভাবে কবি লন্ডন শহরের সকালের দৃশ্যটা বর্ণনা করে চলেছেন। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। কি বলছে? অল বলতে শহরের সমস্ত, ওই যে জাহাজ, ইমারত, সৌধ, রঙ্গশালা, মন্দির ইত্যাদি, এই সমস্ত কিছুই যেন উদীয়মান সূর্যের সোনালি রশ্মিতে ঝলমল করছে, একদম ঝকমক করছে। আর ইন দ্য স্মোকলেস এয়ার,
স্মোকলেস এয়ার বলতে যে কবি খুব সকালে শহরটিকে উপলব্ধি করছেন, তো তাই ওই সকালে কলকারখানা যানবাহন চলাচল তখনও শুরু হয়নি, ফলে ধোঁয়াহীন শহর সকালে, এবং সেই সময় সব কিছু ব্রাইট অ্যান্ড গ্লিটারিং দেখাচ্ছিল। চলো এর পরের লাইন দেখি। Never did sun more beautifully steep in his past splendor valley rock or hill. দেখো কবি কি বলছে, যে কবি এর আগে কখনো উদীয়মান সূর্যের এমন অপূর্ব দীপ্তি দেখেননি। তাই বলছে যে নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল। সকালের সূর্য এত স্নিগ্ধতায় আগে কখনো এই উপত্যকা, শিলা বা পাহাড়ের মধ্যে লন্ডন সিটিটা কবি কখনো দেখেননি। স্প্লেন্ডার মানে উজ্জ্বলতা, যে এরকম মনোমুগ্ধকর দৃশ্য কবি এর আগে উপলব্ধি করেননি। নেভার স আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ, যে কখনো দেখিনি আমি, কবি বলছে যে কখনো দেখিনি আমি, কখনো অনুভব করিনি এতটা গভীর শান্তি। মানে এতটা যে শান্তি রয়েছে লন্ডন শহরের দৃশ্য দেখায় এতটা হৃদয়ের যে প্রশান্তি হয়, সেটা কিন্তু কবি এর আগে উপলব্ধি করেননি। তারপরে কি আছে দেখো, দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল। কি বলছে, নদীটি, যে রিভার, কোন রিভার, যে লন্ডনের ওপর দিকে যে রিভারটা বয়ে গেছে, যেটা হচ্ছে টেমস নদী। টেমস নদী, যার উপরে রয়েছে কি ওই ওয়েস্টমিনস্টার ব্রিজ, যে ব্রিজটা পার হওয়ার সময় কবি এই লন্ডন শহরের সকলের দৃশ্যটা দেখেছিলেন। কবি বলছেন যে টেমস নদীটাও নিজস্ব গতিতে স্বচ্ছন্দে যেন বয়ে চলেছে, নিজের ইচ্ছায় কেন বলছে, যে নদীর গতিটা কোনো ভাসমান জাহাজের দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে না, কারণ সকালে সমস্ত জাহাজ নোঙর করা রয়েছে, অর্থাৎ বাধা রয়েছে, এখনও কাজে বেরোয়নি। অতএব টেমস নদীর জলটাও যেন নিজস্ব ছন্দে, নিজস্ব গতিতে যেন বয়ে চলেছে, কোনো কিছুর দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে না। তাই বলছে দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল। চলো তারপরে কি বলছে কবি, ডিয়ার গড দ্য ভেরি হাউসেস সিম asleep and all that mighty heart is lying still. দেখো কি বলছে, ডিয়ার গড দ্য ভেরি হাউসেস সিম asleep, হে ঈশ্বর সারি সারি বাড়ি নীরব নিঝুম যেন ঘুমিয়ে আছে। কবি বলছেন যে পুরো লন্ডন নগরী যেন ঘুমিয়ে আছে, কোনো কর্মব্যস্ততার চিহ্ন নেই, কোলাহল নেই, একদম শান্ত, নিস্তব্ধ, নিঝুম। একদম সকালের যে দৃশ্যটা, যেই সময় কোনো কলকারখানা শুরু হয়নি, কোনো কর্মব্যস্ততা দেখা যায়নি, কোনো মানুষ পথে ঘাটে নেই, এইরকম একটা অবস্থায় লন্ডন শহরের যে অপূর্ব দৃশ্য, সেটা কিন্তু কবি উপলব্ধি করছেন। এবং শেষ লাইনটা দেখো, অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। এখানে মাইটি হার্ট বলতে ওই ইংল্যান্ডের প্রাণকেন্দ্র লন্ডন শহরকেই বোঝানো হয়েছে, যে অর্থাৎ প্রকাণ্ড হৃদয়টি যেন ঘুমিয়ে আছে। যে কবি এই কবিতার মধ্যে লন্ডন শহরের সকালে শান্ত, স্নিগ্ধ, মনোরম পরিবেশ বর্ণনা করেছেন, যেখানে কোলাহলহীন নেই, সম্পূর্ণ নিস্তব্ধ, ব্যস্ততার ছাপ নেই, শান্ত শহর যেন ঘুমিয়ে আছে। কিন্তু কবি যেন এই কবিতার মাধ্যমে আর একটা ব্যাপারও বোঝাতে চেয়েছেন, যে এত শান্ত মনোরম সৌন্দর্য এই সব কিছুই কিন্তু মিথ্যে, সকালের পরেই যেন তা হারিয়ে যাবে, বিলীন হয়ে যাবে, আবার শান্ত শহর যেন অশান্ত হয়ে পড়বে। কবি বলতে চাইছেন যে এই শহরটা মোটেই কিন্তু এত শান্ত নয় যতটা তিনি দেখছেন, কিছুক্ষণ পরেই তা বিধ্বংসী রূপ নেবে, হারিয়ে যাবে এই সুন্দর মনোরম দৃশ্য, যেটা এতক্ষণ ধরে কবি ফিল করছিলেন। আশা করি বুঝতে পারলে কবিতাটি। যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে জানিও। কবিতাটি ভালো লাগলে শেয়ার করো এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।